আমি যখন ওদের দেখেছিলাম প্রথম তখন তো বাছুর অবস্থায় ছিল, এখন মাশাআল্লাহ দিলে অনেকটা বড় হয়েছে। ওজন কেমন হবে? আমার ধারণা আমার কাছে যে দুইটা গরু আছে বাংলাদেশ আর কারোর কাছে নাই, জাতটাই ডিফারেন্স। এই দুইটা যদি এক কাছে দিয়ে দিই তো এদের মারামারি লড়াই দেখলে এই যে সব এই যে ব্যাখ্যা করে ফেলেছে। এখন বাচ্চা আছে 13টা, আর ওদিকে ঘরের ভিতরে আছে আরো 7টা, 20টা, আরো 3টে বিক্রি করছে। এই 23টা বাচ্চা আবার হচ্ছে ডেলিভারি অলরেডি হয়ে গেছে। গাভীটার পালা একটু ক্রিটিক্যাল, গাভীটার সবসময় নজর রাখতে হয় এবং এর ট্রিটমেন্টটা কোন মেডিসিন কখন খাওয়াতে হবে সেই হিসাব করে সবসময় তার সময় দিতে হবে। এখন তো আপনার মানে খরচ অনেকটা কমে যাবে একটা গরুর পেছনে, তাহলে কি ক্রেতা বা খামারিরা আপনার কাছ থেকে কম খরচে গরু কিনতে পারবে? আমি যখন ওদের দেখেছিলাম প্রথম তখন তো বাছুর অবস্থায় ছিল, এখন মাশাআল্লাহ দিলে অনেকটা বড় হয়েছে। ওজন কেমন হবে? এইটা আছে 1150-এর উপরে, আর ওইটা 1300 কেজি আছে। ওই পাশেরটা 1300 কেজি। কি সুন্দর দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, চমৎকার একটা ষাঁড় কিন্তু কালোটা ওই পাশে। ওর গঠনটা দেখলেই তো পাগল হয়ে যাওয়ার মতো, মাশাআল্লাহ। আর এই তিনটা কি বলবো, একটা হচ্ছে নীলর আর দুইটা হচ্ছে ব্রাহ্মা ক্রস, তাই তো? মানে আমার ঘরের জন্য। হ্যাঁ, আপনার ঘরে জন্ম। নীলরের এইটা মানে চমৎকার রং, তার সাদা চকচক করছে কিন্তু সূর্যের আলোতে, এবং ওর গঠন সব কিছু মিলিয়ে চমৎকার একটা নীলর। অনেকে তো দেখেছে ওদের এই তিনটাকে, কি বলেছে সবাই? সবচেয়ে বড় কথা হচ্ছে আমি একজন খামার হিসাবে, একটা লোকাল খামার হিসাবে আমি যে এই দুটো গরু লালন পালন করছি, এটা আমি আল্লাহর কাছে, আল্লাহর মেহেরবানিতে শুকর আদায় করি। কারণ আমার মতো মানুষ এত দামি গরু, এত বড় গরু যে এখানে লালন পালন করছি, এটা অনেকেই সেটা অবাক হয়ে যায়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই দুটো গরু আমি রাখছি একটাই কারণে, এটা আমার অনেক শখ। এখন এর প্রতি অনেক মায়া জন্মিয়েছে। আমি সেইভাবে ওই কারোর সাথে দামদারও করি না, আসে দেখে দাম জিজ্ঞেস করে, বাট এখনও সেইভাবে দামদার হয়ে ওঠেনি। পছন্দ তো করেছে অনেক, পছন্দ তো সারা বাংলাদেশের ভিতরে। আমি এটা ওইভাবে আমি বলবো না, তা আমি আমার ধারণা আমার কাছে যে দুইটা গরু আছে বাংলাদেশ আর কারোর কাছে নাই। এটা আপনি বুঝে গেছেন, এই জন্যই রেখে দিয়েছেন। না, এটা ব্যাপার আছে। তো তুমি যেটা বলতেছো, তো এখন কথা হচ্ছে যে আমি একটা বিড়াল দিয়ে উদাহরণ দিই। একটা পার্সিয়ান বিড়ালের যে দাম হাটে বেচা কেনা হয়, দেশি বিড়ালের কি সেই দাম? না না, তা তো হবে না। তো সেই ক্ষেত্রে এইটা আমি তো কম দামেই দেবো। দেখা যাচ্ছে আমার এইটা জিনিসের দাম 10 টাকা, আমি 2 টাকা কম দেবো, 8 টাকা দিয়ে দিলাম, কিন্তু তার সেই জায়গায় যেতে হবে। যতদিন পর্যন্ত না যাবে ততদিন পর্যন্ত আমি রেখে দেবো গরু। আচ্ছা আচ্ছা, এই যে আপনি একটু ওদের গ্রোথ নিয়ে বলেন আঙ্কেল। যেরকম এটা অস্বাভাবিক গ্রোথ, কারণ এটা জাতটাই ডিফারেন্স। এই দুইটা যদি এক কাছে দিয়ে দিই তো এদের মারামারি লড়াই দেখলে এই যে সব এই যে ব্যাখ্যা করে ফেলেছে, ওটা ভেঙেও ফেলেছে। এত স্পিড, এত শক্তি এদের গায়ে। আর গ্রোথ মানে আমি যত গরু পালছি এরকম গ্রোথওয়ালা হচ্ছে ব্রিডের গরু পাইনি। আচ্ছা, ওরা কি এখানেই থাকে? এখানে যে রোদ্রে রাখি না, এখন তুলে দেবো, তুলে দেওয়ার পরে থাকবে, খাবার খাবে, আবার সন্ধ্যার পরে ছেড়ে দেবো, সার্চ লাইট দিয়ে ছেড়ে দেবো, 1-2 ঘন্টা একটু ঘোরাফেরা করবে। ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা কেমন দেখছেন নীলরের বিশেষ করে? আমি ওই দুইটা গরুর এখনো পর্যন্ত আমার কাছে যে এতদিন ধরে রয়েছে, আমি ঠান্ডা জ্বর বা জ্বরের কারণে যে অ্যান্টিবায়োটিক করতে হবে এখনো পর্যন্ত অ্যান্টিবায়োটিক পুশ করিনি। এটা বিশাল একটা ব্যাপার। ওই ব্রিড এত হচ্ছে হাডি। কিন্তু অন্যান্য ভ্যাকসিনগুলো তো করতে হবে। হ্যাঁ, ভ্যাকসিন তো করতেই হবে। ভ্যাকসিন তো খামারের সম্পত্তি না। মানে এই মুহূর্তে তাজউদ্দিন এগ্রো ফার্মের বেস্ট যদি আমি বলি, তাহলে এখানে যে 4টা, আমার মতে আঙ্কেলের কাছে যদি আরও থেকে থাকে তাহলে আঙ্কেল সেটা বলবে, কিন্তু আমার মতে তো এখন এই 4টাই বেস্ট গরু। হ্যাঁ, এটা না, এই 4টাই আছে আমার আছে দামি ব্রিডের গরু সবচেয়ে।
এটা তো তুমি তো জানো, তুমি তো সারা বাংলাদেশ এ নিয়ে খামার নিয়ে চর্চা করো, এটা তোমার বলা লাগবে না। এখন আমরা আছি গাভীর সেকশনে। এই লাইনে কতগুলো গাভী আছে আঙ্কেল? এখানে এই প্রথম ইয়েতে আছে 7টা গাভী, 7টায় আলহামদুলিল্লাহ আমার প্রেগনেন্ট। প্রেগনেন্ট, হ্যাঁ, pregnant। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর ওই পাশে? ওই পাশে ডেলিভারি হয়েছে বাচ্চা, পরবর্তীতে ওরা হিটে আসার জন্য রেডি করা হচ্ছে। আর 2টা আছে ইন্ডিয়ান বকনা গরু, ওরা এখনো বয়স হয়নি, ওদের এখনো হিটে আসার বয়স হয়নি, ওই সাইডে রাখা আছে। আচ্ছা আঙ্কেল, এটা বুঝে গেছে দর্শক এই 18 বছরে, উনি বুঝে গেছেন যে খামারে যদি বাচ্চা উৎপাদন করতে না পারি তাহলে এই খামারকে লাভজনক অবস্থায় রাখাটা খুব কঠিন ব্যাপার হবে এবং ভবিষ্যৎ খুবই খারাপ। হ্যাঁ, সেটা বুঝেই গাভী নিয়ে এসেছে আঙ্কেল এবং ভালো বাচ্চা উৎপাদন করছে। বলেন এই জায়গাটা নিয়ে একটু শুনি। এটা আমি 3 বছর আগে থেকে শুরু করছি। হ্যাঁ, 1.5 বছর কোনো আমি 1 থেকে 1.5 বছর আমি কোনো রেজাল্ট পাইনি, আমি হতাশার ভিতর ছিলাম। যখন আমার ক্রমান্বয়ে গাভী প্রেগনেন্ট হতে শুরু করলো, বাচ্চা ডেলিভারি হওয়া শুরু করলো, তারপরে আমি মনে করলাম না, হ্যাঁ এই সেক্টরে এখন অ্যাডভান্স হওয়া যায়। তো আলহামদুলিল্লাহ আমার ঘরে, তুমি গতবার দেখে গেছিলে, আমি তখন বলেছিলাম 11টা বাচ্চা। আর এখন টোটাল আমি আমার ঘরের বাচ্চাও বিক্রি করেছি, টোটাল এখন বাচ্চা আছে 13টা। আর ওদিকে তোমার ঘরের ভিতরে আছে আরও 7টা, 20টা, আরও 3টে বিক্রি করছে। এই 23টা বাচ্চা আমার হচ্ছে ডেলিভারি অলরেডি হয়ে গেছে। আর এখন 7টা প্রেগনেন্ট আছে। এই 7টার ভিতরে এই মাসেই একটা বাচ্চা জন্ম দেবে, আর ফেব্রুয়ারি মাসে দেবে, এরপরে ক্রমান্বয়ে শুরু হবে। তারপর সামনে যেগুলি আছে ওদের, যাদের পেট খালি আছে এখনো, এগুলি কনসেপ্ট করানোর জন্য সেভাবে তার আলাদাভাবে তাদেরকে ট্রিটমেন্ট এবং যত্ন নেওয়া হচ্ছে। আচ্ছা ওদের যত্ন নিয়ে একটু বলবেন কি, মানে কতটা সহজ হচ্ছে? অনেক বছর তো ষাঁড় লালন পালন করে আসলেন, গাভীগুলোকে নিয়ে কাজ করতে গিয়ে কি মনে হচ্ছে, কোন জায়গায় চ্যালেঞ্জ? এই জায়গায় তো হচ্ছে খামারের নিরাপ, কারণ এই গাভী প্রজেক্ট খুব ক্রিটিক্যাল প্রজেক্ট। দেখা যাচ্ছে বাচ্চা জন্ম নেবে কালকে, 3 দিন আগে ম্যাস্টাইটিস হয়ে গিয়েছে। দেখা যাচ্ছে বাচ্চা ডেলিভারির সময় তার প্রোগ্রেস বেরিয়ে গিয়েছে। অথবা একটা গাভী তার যে টাইমে তার হচ্ছে হিট আসার কথা, কনসেপ্ট করার কথা, ওই টাইম তার হিটেই আসছে না। কারণ আমরা তো এটা এক প্রকার জোর করে পালতেছি বেঁধে। এখন তো মাঠে আমরা তো চড়াই না, বা চরণ ভূমিও আমাদের নাই। সেই ক্ষেত্রে এই গাভীগুলোর এই সমস্যাগুলো দেখায়, অনেকগুলো সমস্যা দেখা দেয়। এক হচ্ছে ম্যাস্টাইটিস, একটা হচ্ছে তার সময় মতো হিট না আসা, এবং দেখা যাচ্ছে যে তার আমি সিমেন্স দিলাম, সে বাচ্চা কনসেপ্ট না করা। এই 3টে সবচেয়ে বড় সমস্যা। এই 3টে যে টেক আপ দিয়ে রাখতে পারবে, যত্ন করে রাখতে পারবে, সে এই গাভীর প্রজেক্টে অবশ্যই তার রেজাল্ট আসতে হবে ইনশাল্লাহ। আচ্ছা, দীর্ঘ অনেক বছর ধরে বাহির থেকে গরু কিনছেন, লালন পালন করছেন, বিক্রি করছেন, এখনও সেই প্রসেসেই আছেন। কিন্তু এই যে গাভীর থেকে বাচ্চা উৎপাদন করে এদের নিয়ে যে পরিকল্পনাটা করেছেন, কি মনে হয় একটা বাচ্চা হওয়া থেকে শুরু করে বড় করা পর্যন্ত, এবং অনেক সময় বাচ্চা মরে যাচ্ছে, কনসিভ করেছে কিন্তু বাচ্চা হচ্ছে না, মারা যাচ্ছে, পেটেই মারা যাচ্ছে, এরকমও হচ্ছে, তো কি মনে হয় এটা আসলে কি লাভজনক হবে ভবিষ্যতে? অবশ্যই লাভজনক হবে, কারণ আমি দেখেছি, আমি গাভী এবং গাভীর বাচ্চা দুটাই রেশো করেছি, যে এই গাভীটা আমি কতদিন ছিল, কতদিন খাবার খেয়েছে, কয় টাকা খরচ আছে, এবং এর যে বাচ্চাটা দিয়েছে, বাচ্চাটা 12-13 মাসে আমি কয় টাকায় বেচতে পারছি। হিসাব করে দেখছি যে ওর 50-50 লাভ আসায়। আচ্ছা,
মাশাল্লাহ মাশাল্লাহ, যাক এটি আমার জানাই ছিল, কারণ এটা তো দীর্ঘদিন ধরেই আমরা বলে আসছি যে এই সেক্টরে যদি ওই জায়গায় খামারকে নিয়ে যেতে হয় তাহলে ব্রিডিং ফার্মের আসলে বিকল্প বলে কিছুই নেই। তো সেই জায়গায় যেহেতু কাজ হচ্ছে, আর মাত্র 3 বছর হয়েছে, আমি বলি সবসময় যে 4-5 বছর দেখতে দেখতেই চলে যায় একটা ব্রিডিং ফার্মে। তো 3 বছর হয়েছে, আরও বুঝতে বুঝতে আরও কিছুটা সময় যাবে, অবশ্যই, ইনশাল্লাহ আঙ্কেল সেই অবশ্যই। জায়গায় পৌঁছে যাবে। গাভীর প্রজেক্টটা হচ্ছে, অনেকে আমাকে প্রশ্ন করে যে গাভীর প্রজেক্টে কি আমরা, হ্যাঁ গাভীর প্রজেক্ট করতে পারো, বাট তোমাকে সময় দিতে হবে। শুধু ষাঁড় গরু একজন মানুষ পালতে পারে, যে কোনো মানুষ, কিন্তু গাভীটা পালা একটু ক্রিটিক্যাল। গাভীটার সবসময় নজর রাখতে হয় এবং এর ট্রিটমেন্টটা কোন মেডিসিন কখন খাওয়াতে হবে সেই হিসাব করে সবসময় তার সময় দিতে হবে। আমরা এই মুহূর্তে আছি বাছুরের সেকশনে। একটু আগে যে গাভীগুলো দেখলেন ওই গাভীগুলোর বাচ্চাই কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। ওদের বয়স কেমন হবে? এটা 3 মাস থেকে সর্বোচ্চ 10 মাস পর্যন্ত এখানে আছে। কি কি জাতের বাছুর এখানে? এগুলি সবাই শাহিওয়াল ক্রস। শাহিওয়াল ক্রস। যে ওদের নিয়ে একটু বলেন, ওদের নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমার ভবিষ্যৎ পরিকল্পনা, এখানে যে ষাঁড় বাচ্চাগুলি যেগুলি আছে এগুলি তো আমি বড় করে বিক্রি করব, আর যেটা ফিমেল আছে, মেয়ে বাচ্চা যেগুলি আছে, এগুলি আমি পরবর্তীতে আমার খামারের জন্য গাভী তৈরি করার জন্য মা হিসেবে রেখে দেবেন, পরের প্রজন্ম তৈরির জন্য রেখে দেবেন। মাশাআল্লাহ। আচ্ছা, একটু আগে আমরা বলছিলাম যে এই যে গাভীর সেকশনটা যে করা হলো ষাঁড়ের মধ্যে, এর আসলে পরবর্তী আসলে প্রফিটটা কোথায়, কি এই যে প্রফিটের জায়গাগুলো, তাই না? আপনার এখন অনেকটা খরচ কমে গেছে না? একটা বাছুর বাহির থেকে কিনে আনা বা একটা শাড়ি যখন কিনে নিয়ে আসেন সেটা অনেকটা কমে গেছে, অর্ধেকে নেমে আসবে। কমে তো গেছেই, দ্বিতীয় কথা হচ্ছে আমারও সাহস বেড়ে গেছে। এখন এই গাভীর প্রতি আমার যে একটা দুর্বলতা ছিল, যে আমি ভয় পেতাম, যে আমার ভয় ছিল আমার যে আমি এটা করতে পারবো কিনা, এখন আমার আর ওই ভয়টা নাই ইনশাল্লাহ। আচ্ছা, এইটাই সবচেয়ে আমার এই সেক্টরে আগানোর হচ্ছে, এই যে বাচ্চাগুলাই আমার যখন আমি দেখি তখন আবার এই সেক্টরে আরও সামনের দিকে আগানোর জন্য আমার উদ্বুদ্ধ করে। আচ্ছা, এই যে ভয়ের কথা বলছে কিন্তু হাজ্জাজ আঙ্কেল, আপনারা হয়তো অনেকেই ভাববেন আমরা কি শুধু সফলতার কথাই বলি, না, অনেক কিছু পার করে গিয়ে একটা মানুষ সফলতায় পৌঁছায়। হ্যাঁ, অনেক পরিশ্রম, অনেক লস, হ্যাঁ, তারপরে পরিশ্রম, অনেকটা কষ্ট। যখন একটা বাছুর মারা যায় বা একটা ষাঁড় নষ্ট হয়ে যায় তখন যে কষ্টটা হয়, এই সব কিছুকে পার করেই কিন্তু একটা মানুষ সফলতার জায়গায় পৌঁছায়। এই বাছুরগুলো যদি কেউ কিনতে চায়, আপনি কি বিক্রি করবেন? ষাঁড় বাচ্চাগুলো এখন আপাতত বিক্রির মতো বয়স হয়নি। আমি সবচেয়ে বড় কথা হচ্ছে কি আমার, যে এটা আমি আর আমার গ্রাম্য বাংলায় বলি, আমার যে মেয়েটা বিয়ের উপযুক্ত আমি সেইটা আগে দেবো। আমি তো বড় মেয়ে থেকে ছোটো মেয়ে বিয়ে দেবো না, বা বড় ছেলে থেকে আমি ছোটো ছেলে বিয়ে দেবো না। আমার উদ্দেশ্য হচ্ছে যে আমার বড় গরু আছে, বড় গরু কিনুক, এগুলি আরও ওই জায়গায় যাক, তখন আমি বিক্রি করব। আপনি রেডি করেই বিক্রি করবেন, এটাই আপনার পরিকল্পনা। আচ্ছা, এই যে একটু আগে বলছিলাম এখন তো আপনার মানে খরচ অনেকটা কমে যাবে একটা গরুর পেছনে, তাহলে কি ক্রেতা বা খামারিরা আপনার কাছ থেকে কম খরচে গরু কিনতে পারবে? আমি গতবার আমি তোমার মাধ্যমে একটা কথা বলেছিলাম, তুমি আমাকে প্রশ্ন করেছিলে যে এই যে বাচ্চাগুলো উৎপাদন হচ্ছে, এই বাচ্চা তো একটু হাইব্রিড বাচ্চা, যাতে ভালো, এ তো অনেক দাম। আমি বলেছিলাম যে এই বাচ্চা যখন অ্যাভেলেবল জন্ম নেবে তখন ঠিকই সাধারণ আমাদের বাংলাদেশে যে গরু উৎপাদন হয় ওই গরুর দামেই চলে আসবে। তো ঠিক আমার কথা আজকে 2 বছর পরে কিন্তু এটা বাস্তব সেই জায়গায় এসে গেছে। একটা বাচ্চা যখন ডেলিভারি হতো এই বাচ্চাগুলো, তখন বাচ্চা পেটেতে পাওয়ার সঙ্গে সঙ্গে 3.5 লাখ 4 লাখ টাকা দামে বিক্রি হতো। এখন কিন্তু 1.5 লাখ টাকার উপরে এই বাচ্চা কেউ দাম বলছে না, বাট অ্যাভেলেবল পাচ্ছে। তো সো দ্যাট একটা রেশিও চলে আসতেছে আস্তে আস্তে। ইনশাল্লাহ আর 1 বছর 2 বছর পরে সেম ওই শাহিওয়াল গরু, দেশি গরুর ইয়েতেই চলে আসবে। বাছুরগুলোর লালন পালনের ক্ষেত্রে আপনার কোন বিষয়গুলোকে একটু বেশি নজর দিতে হচ্ছে? আমার সবার আগে নজর দিতে হয় সেটা হচ্ছে 3টা টিকা। একটা হচ্ছে এলএসডির, তারপরে এফএমডির, আর একটা হচ্ছে তড়কা। এই 3টা টিকা আমরা কনফার্ম করি আগে। তারপরে এই বাচ্চাগুলি মোটামুটি একটু ভিটামিন জাতীয় খাবার একটু খাওয়াতে হয়, বেশি খাওয়াতে হয়। আর খাবারটা আমরা দানা খাবারটা কম দিই, আমরা সেই ক্ষেত্রে এদের কাঁচা ঘাসটা বেশি খাওয়াই।
যাতে শরীরটা এবং তার লিভারটা ভালো থাকে, এই জন্য কাঁচা ঘাসটা খড়টা বেশি খাওয়াই। ওর খাবারটা বাড়বে আরেকটু আরো পরে পরে, গিয়ে, আরো আরেকটু পরে। পরে গিয়ে। এখন ওর হচ্ছে ভেতরের অর্গ্যানগুলো যাতে ভালো থাকে সেই দিকটাকে একটু রাখতে হবে, নজর নজর রাখতে রাখতে হয়। মানে ছেড়ে দেওয়ার ব্যবস্থা তো আছে, ছেড়ে আছে। দেওয়া হয় ওদের? হ্যাঁ, এগুলি তো আজ প্রতিদিন ছাড়া থাকে। তোমরা যেহেতু আসছো সেই জন্য আমি এই গরুগুলো আজকে ছাড়িনি। এই বাচ্চা সবসময় থাকে একেবারে 3:30 পর্যন্ত থাকে বাইরে। সবগুলো ছাড়া থাকলে আমাদেরকে পাগল বানিয়ে দিত, এই জন্য আমরা ওকে এখানেই রেখেছি।